দেশে ক্রমেই বাড়ছে বজ্রপাতের ঘটনা, সেই সাথে বাড়ছে মৃত্যু। গত 10 বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3000-এর বেশি মানুষের। আবার বাড়ছে বজ্রপাত প্রবণ এলাকাও। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি সহ নানা কারণে বাড়ছে বজ্রপাতের হার, সামনে যার ঝুঁকি আরও বেশি। এই দুর্যোগ থেকে রক্ষায় সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সোমবার দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সাথে শুরু হয় ভয়াবহ বজ্রপাত। এতে একদিনেই মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরই বাড়ছে বজ্রপাতের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও। বিগত 10 বছরে বজ্রপাতে সারা দেশে মৃত্যু হয়েছে অন্তত 3078 জনের। এর মধ্যে শিশু 533 জন, নারী 348 জন এবং পুরুষ 1987 জন। নিহতদের 70 ভাগই কৃষক, 14 ভাগ পথচারী, জেলে 13 ভাগ এবং অন্যান্য 3 ভাগ। এদিকে দেশে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও বাড়ছে। বর্তমানে দেশের 16টি জেলা বেশি বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত, যার বিস্তার হচ্ছে পাহাড়ি এলাকাসহ আরও 16 জেলায়। গবেষকরা বলছেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে গড়ে 12% বেশি বাড়ে বজ্রপাত। দেশে গত 14 বছরে তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি, ফলে কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছে, যা সামনে বাড়বে আরও বেশি। তো আমরা সাম্প্রতিক কালগুলোতে বজ্রপাতের আধিক্য আমরা লক্ষ্য করছি এবং এতে হতাহতের পরিমাণ বৃদ্ধি পায়। যেই অঞ্চলে কৃষকদের উচ্চ ভূমি বা আশ্রয় নেওয়ার জায়গা থাকে না, সেখানে সরাসরি হাইটের কারণে মাঠে কাজ করা কৃষকদের শরীরে এটি আঘাত করে, ফলে এর হতাহতের পরিমাণ বাড়ে। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে বজ্রপাত থেকে রেহাই পেতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান আবহাওয়া অধিদপ্তরের। বাংলাদেশের মধ্যে বজ্রঝড়ের ঘনঘটার এবং তার তীব্রতার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই যে বিভাজনের যে আমাদের যে ক্লাইমেটোলজি ছিল তারও কিছুটা ব্যত্যয় সংঘটিত হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক যন্ত্র বা লাইটনিং অ্যারেস্টার স্থাপন করছে সরকার, কিন্তু অভাব রয়েছে সচেতনতার, যা না বাড়ালে মৃত্যু হার কমানো সম্ভব নয়। আগাম সংকেতের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা জানি না যে আকস্মিকভাবে কখন আসবে। প্রযুক্তিভিত্তিক এক ধরনের ওয়ার্নিং বা সতর্ক সংকেত অবশ্যই দিতে হবে এবং সেটা মানুষকে ডিসিমিনেট করতে হবে, মানুষকে সে বিষয়ে জানতে হবে। 2016 সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। এই দুর্যোগ থেকে রক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আর একটু জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত। আপনার বক্তব্য তো কিছুটা শুনলাম প্রতিবেদনে, তার বাইরে বিষয়টা হচ্ছে বজ্রপাত তো হঠাৎই আসবে, এটা বলে কয়ে আসবে না, কিন্তু সেটা কতদূর আসলে আমরা আবহাওয়া অধিদপ্তর জানাতে পারবে যে বজ্রপাতের পরিমাণটা কেমন হতে পারে, সেটা কি সম্ভব? জি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে বজ্রপাত হচ্ছে এক ধরনের বিশাল আকারের বৈদ্যুতিক বিচ্ছুরণ, যেটা মেঘ থেকে মেঘে অথবা মেঘ থেকে ভূপৃষ্ঠে আঘাত করে, এবং এই বজ্রপাতের গড় চার্জের পরিমাণ 3 থেকে 5 মিলিয়ন ভোল্ট। এর মধ্যে প্রতি ঘন্টায় এটি 220 মাইলেরও বেশি গতিসম্পন্ন হয় এবং 30 কিলো অ্যাম্পিয়ার্সের কারেন্ট এটার মধ্যে থাকে, যার নিমিষেই কোনো মানুষ বা প্রাণীকে আগুনে পুড়িয়ে বা ভস্মীভূত করে দিতে পারে, যেটা আপনাদের আজকের রিপোর্টে আমরা লক্ষ্য করলাম খুবই দুঃখজনকভাবে। এখন বিষয়টা হলো যে এই বজ্রপাতের ফোরকাস্টিং সম্ভব কিনা। জি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বজ্রপাতের এই ফোরকাস্টিং সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এটি দেওয়া হচ্ছে, বাংলাদেশেরও আবহাওয়া অধিদপ্তর চেষ্টা করছে বজ্রপাতের ফোরকাস্টিং দেওয়ার জন্য। যেমন কোনো এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এই ফোরকাস্টিংটা আমরা অনেক সময় লক্ষ্য করি, কিন্তু আমরা লক্ষ্য করি যে কোনো জায়গায় একদম বৃষ্টি ছাড়াও বজ্রপাত হচ্ছে, আবার কোনো জায়গায় বজ্রপাতের ঘনত্ব এত বেশি পেয়েছে যে সেখানে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়, মানুষ ভয় পেয়ে যায় এরকম, এবং সেই এরিয়ার পরিমাণ কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আগে সিলেট অঞ্চলেই শুধু বজ্রপাতের বেশি লক্ষ্য করা যেত, 3 বছর আগেও 15টি জেলাতে বজ্রপাত বেশি হতো, এবার এখন 16-17টি জেলাতে যাচ্ছে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, বিভিন্ন জায়গায় আসলে ময়মনসিংহ, জামালপুর, যশোর, বগুড়া,
বজ্রপাত এখন সব জায়গায় হচ্ছে, এমনকি ঢাকা শহরেও বা অন্যান্য শহর অঞ্চলগুলোতে এখন বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং এত বেশি পরিমাণ হচ্ছে যে এটি প্রকৃতির এক ধরনের বিরূপ আবহাওয়া হিসাবে, বিরূপ আউটকাম হিসাবে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কয়েকটি কারণ রয়েছে। বৈশ্বিক এখন এই উষ্ণায়ন তো কারণগুলো ছাড়াও অধ্যাপক কামরুজ্জামান একটা জায়গায় যে আমরা কয়েক বছর আগে শুনেছিলাম তাল গাছ রোপণ প্রকল্প, এই তাল গাছ রোপণ প্রকল্পের কি অবস্থা, এবং তাল গাছ আসলে ব্যাপকভাবে রোপণ করলে কি এখান থেকে আসলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, সরকারের কয়েকটি চিন্তা ভাবনা আছে, অর্থাৎ প্রকল্পের মতো আছে। একটা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা টিআর প্রকল্প আর মধ্যে 2020 সাল থেকে বজ্র নির্ধারক দণ্ড বা বজ্র নির্ধারক যন্ত্র লাইটেনিং অ্যারেস্টার স্থাপনের কথা বলা হয়েছে। এটি হলো যান্ত্রিক। আর আরেকটি অযান্ত্রিক যেটি, সেটি হলো যে উচ্চ গাছ বা তাল গাছ, এই ধরনের গাছ নেওয়া। দুটি বিজ্ঞানসম্মত, এবং 38 লক্ষ তাল গাছ কিন্তু লাগানো হয়েছিল বলে আমরা নিউজের মাধ্যমে দেখেছিলাম 2016 থেকে 2020 সালে, যখন এটিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছিল। তাল গাছ একটি মাধ্যম হতে পারে, যেহেতু উচ্চ স্থানে এই বজ্রপাতটা তুলনামূলক উচ্চ স্থানে আঘাত করে, সে কারণে যদি বেশি পরিমাণ উঁচু গাছ, সেক্ষেত্রে তাল গাছ কথাই বেশি আসে। তাল গাছ ছাড়াও যে কোনো উঁচু গাছ থাকলে অন্তত প্রাণহানির পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রায় দেখছি যে কৃষকের সংখ্যাই বেশি, মানে মৃত্যুর মিছিলে কৃষকের সংখ্যাই বেশি। আজকে যেটা কুমিল্লায় মারা গেল দুজন শিক্ষার্থী, তারা ঘুড়ি উড়াচ্ছিল। এর বাইরে প্রায়শই দেখা যায় কৃষক মারা যান বেশি। খোলা মাঠে যখন কৃষক কাজ করবে, তখন কখন বজ্রসহ বৃষ্টি হবে, কখন তারা কাজ বন্ধ করে সেফ জায়গায় যাবে, এটা আসলে মানে রেমিডির উপায়টা কি? এই ক্ষেত্রে স্বল্পকালীন সমাধানটা বিরল, কারণ এটি বলে কয়ে আসবে না সাধারণভাবে। এখনো পর্যন্ত যেহেতু আমরা কৃষক লেভেলে এই আবহাওয়ার যে ফোরকাস্টিং, সেটি তো দেওয়া দূরের কথা, এখনো আমরা শহরাঞ্চলের মানুষও পুরোপুরি আবহাওয়ার ফোরকাস্টিং এর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে নাই। এক্ষেত্রে কৃষকদের জন্য আসলে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, এক কৃষি মন্ত্রণালয়, দ্বিতীয় দুর্যোগ মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয় বিষয়টিকে যৌথভাবে দেখবে, এবং এই উচ্চ যেটি আমরা বলে থাকি যে বজ্র নির্ধারক দণ্ড যেটি আছে, জরুরি ভিত্তিতে লাইটেনিং অ্যারেস্টার স্থাপন করতে হবে। সাথে সাথে আস্তে আস্তে আমাদের উঁচু গাছের পরিমাণ বৃদ্ধি করতে হবে। যেসব এলাকায় বিরাট এলাকায় কৃষি জমি রয়েছে, সেখানে অন্তত জরুরি ভিত্তিতে এটি স্থাপন করতে হবে। প্রাকৃতিকভাবে যে গাছ সেটি, এবং যান্ত্রিকভাবে যে লাইটেনিং অ্যারেস্টার। প্রাকৃতিক গাছটা তো আসলে বড় হতে সময় লাগবে, প্রাকৃতিক গাছটা অনেক সময় লাগবে, সেক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতিটা অবলম্বন করা এখন খুব জরুরি। অনেক ধন্যবাদ আহমেদ কামরুজ্জামান আপনাকে, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।